আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি স্বর্ণালী রহমান। নতুন অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার পর থেকেই দেশের অর্থনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে নানা স্তরের আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে। এবারের বাজেটের অন্যতম প্রধান এবং সবচেয়ে বেশি আলোচিত একটি দিক হল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পরিচালন ব্যয়, বিশেষ করে তাদের বেতন ভাতা খাতের বিশাল বরাদ্দ। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে নতুন অর্থবছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা খাতে মোট ৮৯,৩৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দের অঙ্কটি কোনো সাধারণ সংখ্যা নয়। এটি দেশের সামগ্রিক অভ্যন্তরীণ অর্থনীতি, রাজস্ব আদায় এবং সাধারণ করদাতাদের ওপর একটি বড় ধরনের প্রভাব ফেলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বিশাল বরাদ্দটি বিগত সংশোধিত বাজেটের চেয়ে ৪,৬৪১ কোটি টাকা বেশি। অর্থাৎ গত অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতায় যে টাকা রাখা হয়েছিল তার চেয়ে এবার প্রায় ৫.৪৭% বেশি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দ বৃদ্ধির পেছনে সরকারের সুনির্দিষ্ট কিছু যৌক্তিকতা রয়েছে। আবার দেশের অর্থনীতিবিদ ও সাধারণ নাগরিক সমাজের পক্ষ থেকে এটি নিয়ে নানা ধরনের প্রশ্ন ও উদ্বেগও রয়েছে। বর্তমান দেশের সামষ্টিক অর্থনীতির পরিস্থিতি, উচ্চ মূল্যস্ফীতি এবং ডলার সংকটের এই সময়ে সরকারি খাতের এই বিশাল ব্যয় বৃদ্ধি কতটা যৌক্তিক এবং এর সুদূরপ্রসারী প্রভাব কী হতে পারে তা আজ আমরা পুরো ২ ঘণ্টা ধরে প্রতিটি খাতের চুলচেরা বিশ্লেষণ, ডাটা ও পরিসংখ্যানের মাধ্যমে বোঝার চেষ্টা করব। প্রথমে আমাদের বুঝতে হবে এই ৮৯,৩৮০ কোটি টাকার বিশাল অঙ্কটি আসলে কতটা বড়। আমরা যদি দেশের মোট জাতীয় বাজেটের দিকে তাকাই, তবে দেখব যে প্রতি বছর বাজেটের একটি সিংহভাগ চলে যায় অনুন্নয়ন ব্যয় বা পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয়ের মধ্যে আবার সবচেয়ে বড় অংশটি গ্রাস করে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, ভাতা এবং অবসরপ্রাপ্তদের পেনশন। একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের মূল লক্ষ্য হওয়া উচিত শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং অবকাঠামো উন্নয়নের মতো খাতগুলোতে বেশি বেশি অর্থ বিনিয়োগ করা, যা সরাসরি দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি করে। কিন্তু প্রতি বছর যেভাবে সরকারি খাতের প্রশাসনিক ব্যয় এবং বেতন ভাতা খাতের আকার বাড়ছে, তা বাজেট ব্যবস্থাপনার উপর একটি বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এবারের বাজেটে যে ৪,৬৪১ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে তার প্রধানতম কারণ হল সরকারি কর্মচারীদের বার্ষিক ৫% হারে স্বয়ংক্রিয় বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট। ২০১৫ সালের জাতীয় পে স্কেল অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মচারীদের মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়। এই ইনক্রিমেন্টের কারণেই প্রতি বছর বাজেটে কোনো নতুন ঘোষণা না থাকলেও বেতন ভাতা খাতের বরাদ্দ প্রাকৃতিকভাবেই বেড়ে যায়। এর বাইরে গত ১ বছরে সরকারের বিভিন্ন শূন্য পদে নতুন করে যে হাজার হাজার জনবল নিয়োগ দেওয়া হয়েছে তাদের বেতন ভাতা এই নতুন বাজেটে যুক্ত হয়েছে। একই সাথে সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের যে নিয়মিত পদোন্নতি হয়েছে তার ফলে তাদের গ্রেড পরিবর্তন হয়েছে এবং তারা উচ্চতর স্কেলে বেতন পাওয়া শুরু করেছেন, যা এই ৪,৬৪১ কোটি টাকা বৃদ্ধির পেছনে অন্যতম বড় ভূমিকা পালন করেছে। এখন প্রশ্ন আসে, এই ৮৯,৩৮০ কোটি টাকার অভ্যন্তরীণ বিন্যাস বা ব্রেকডাউনটা কেমন? এই বিশাল বরাদ্দের পুরোটা কিন্তু কর্মচারীরা নগদ বেতন হিসাবে ঘরে নিয়ে যান না। এর মধ্যে কয়েকটি বড় বড় উপখাত রয়েছে। প্রথম উপখাতটি হল মূল বেতন বা বেসিক স্যালারি। সরকারি চাকরিতে ২০টি গ্রেড রয়েছে, যেখানে প্রথম গ্রেডের সচিব থেকে শুরু করে ২০তম গ্রেডের অফিস সহায়ক পর্যন্ত সবার একটি সুনির্দিষ্ট মূল বেতন কাঠামো রয়েছে। এই মূল বেতন পরিশোধ করতেই বরাদ্দের প্রায় অর্ধেক টাকা চলে যায়। দ্বিতীয় বড় উপখাতটি হল আবাসন বা বাড়ি ভাড়া ভাতা। সরকারি নিয়ম অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম বা অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে কর্মরত কর্মচারীরা তাদের মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ বাড়ি ভাড়া হিসাবে পান, যা তাদের জীবনযাত্রার অন্যতম বড় একটি খরচ মেটাতে সাহায্য করে। তৃতীয় খাতটি হল চিকিৎসা ভাতা, যা প্রত্যেক সরকারি কর্মচারী প্রতি মাসে নির্দিষ্ট হারে পেয়ে থাকেন। এর বাইরে রয়েছে যাতায়াত ভাতা, উৎসব ভাতা এবং বিশেষ কিছু খাতের ভাতা, যেমন ২ ঈদে ২টি মূল বেতনের সমপরিমাণ উৎসব বোনাস, সনাতন ধর্মাবলম্বীদের জন্য দুর্গাপূজার বোনাস এবং দেশের সর্বস্তরের সরকারি কর্মচারীদের জন্য ২০% হারে বাংলা নববর্ষ বা বৈশাখী ভাতা।
এই সব ধরনের ভাতা যখন একসাথে যোগ করা হয় তখন সামগ্রিক খরচের অঙ্কটি এই ৮৯,৩৮০ কোটি টাকায় গিয়ে দাঁড়ায়। এছাড়া সরকারের শীর্ষস্তরের আমলা এবং কর্মকর্তাদের জন্য বিশেষ কিছু সুবিধা রয়েছে, যার মধ্যে অন্যতম হল গাড়ি সুবিধা এবং সেই গাড়ির জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ। সরকারের যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব এবং সচিব পদমর্যাদার কর্মকর্তারা প্রাধিকারভুক্ত হিসেবে গাড়ি ক্রয়ের জন্য বড় অঙ্কের সুদযুক্ত বা সুদমুক্ত ঋণ পান এবং প্রতি মাসে সেই গাড়ির জ্বালানি ও চালকের বেতনের জন্য একটি মোটা অঙ্কের টাকা সরকারের এই খাত থেকে বরাদ্দ দেওয়া হয়, যা এই বরাদ্দের একটি বড় অংশ দখল করে রাখে। এই বিশাল ব্যয়ের বিপরীতে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের উপর এর প্রভাব কী তা নিয়ে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এবং এদেশের বাজেটের মূল উৎস হল সাধারণ মানুষের পকেট থেকে আসা ভ্যাট, ট্যাক্স এবং শুল্ক। দেশের কোটি কোটি কৃষক, শ্রমিক, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এবং বেসরকারি খাতের চাকুরিজীবীরা দিনরাত পরিশ্রম করে যে কর সরকারকে প্রদান করেন, সেই করের টাকার একটি বড় অংশ যখন মাত্র ১৫ থেকে ১৬ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতায় খরচ হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই বেসরকারি খাতের মানুষের মনে একটি প্রশ্ন বা ক্ষোভের জন্ম নেয়। দেশের মোট জনসংখ্যার তুলনায় সরকারি কর্মচারীদের সংখ্যা খুবই সামান্য, কিন্তু তাদের পেছনে রাষ্ট্রের ব্যয়ের অনুপাত অত্যন্ত বেশি। বর্তমান বাজারে যখন তীব্র মূল্যস্ফীতি চলছে, চাল, ডাল, তেল, চিনি সহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তখন বেসরকারি খাতের কোটি কোটি মানুষের বেতন কিন্তু বাড়েনি, বরং অনেক ক্ষেত্রে ছাঁটাই বা ব্যবসা মন্দার কারণে মানুষের আয় কমে গেছে। এই অবস্থায় সরকারি কর্মচারীদের বেতন ভাতা খাতে অতিরিক্ত ৪,৬৪১ কোটি টাকা বরাদ্দ দেওয়ার অর্থ হল দেশের একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের ক্রয় ক্ষমতা সরকার রাষ্ট্রীয় তহবিল থেকে টিকিয়ে রাখছে, অথচ দেশের সিংহভাগ সাধারণ মানুষ বাজারের আগুনে পুড়ছে। অর্থনীতিবিদরা মনে করেন, সরকারি কর্মচারীদের বেতন ও বরাদ্দ বাড়ার এই খবরটি যখনই গণমাধ্যমে আসে তখনই বাজারে তার একটি মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল প্রভাব পড়ে। অসাধু ব্যবসায়ীরা এই অজুহাতে বাজারে জিনিসপত্রের দাম আরও বাড়িয়ে দেয়, যার খেসারত দিতে হয় দেশের সাধারণ দরিদ্র ও মধ্যবিত্ত সমাজকে, যারা কোনো সরকারি সুবিধা পায় না। এবার আমাদের আলোচনা করতে হবে জনপ্রশাসনের কর্মদক্ষতা এবং এই বিশাল খরচের যৌক্তিকতা নিয়ে। অর্থনীতির একটি সাধারণ নিয়ম হল, আপনি যেখানে বিনিয়োগ করবেন সেখান থেকে একটি রিটার্ন বা আউটপুট আসতে হবে। সরকার যদি প্রতি বছর বেতন ভাতায় হাজার হাজার কোটি টাকা খরচ বাড়ায়, তবে স্বাভাবিকভাবেই দেশের নাগরিক হিসেবে সাধারণ মানুষের প্রত্যাশা থাকে যে সরকারি অফিসগুলোর সেবার মান বৃদ্ধি পাবে, আমলাতান্ত্রিক জটিলতা কমবে এবং দুর্নীতি হ্রাস পাবে। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? দেশের ভূমি অফিস, পাসপোর্ট অফিস, পুলিশ স্টেশন, সরকারি হাসপাতাল বা যে কোনো সেবামূলক প্রতিষ্ঠানে গেলে সাধারণ মানুষকে এখনও চরম ভোগান্তির শিকার হতে হয়। ডিজিটালাইজেশনের নামে কোটি কোটি টাকা খরচ করার পরও অনেক ক্ষেত্রে ফাইলের গতি বাড়ে না, বরং টেবিলের তলা দিয়ে ঘুষ লেনদেনের অভিযোগ প্রতিনিয়তই শোনা যায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি সহ বিভিন্ন দেশি বিদেশি সংস্থার প্রতিবেদনে বারবার উঠে এসেছে যে বেতন বৃদ্ধির পরেও সরকারি খাতের দুর্নীতি কাঙ্ক্ষিত হারে কমেনি। ২০১৫ সালে যখন ১ লাফে সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ করা হয়েছিল, তখন সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে ভালো বেতন দিলে কর্মচারীরা দুর্নীতি থেকে দূরে থাকবেন এবং মেধাবীরা সরকারি চাকরিতে আকৃষ্ট হবেন। মেধাবীরা সরকারি চাকরিতে আসছে ঠিকই, কিন্তু সেবার মান এবং সততার জায়গায় কতটা পরিবর্তন এসেছে তা নিয়ে বড় ধরনের বিতর্ক রয়েছে। নাগরিক সমাজের মতে, জবাবদিহিতা এবং কঠোর শাস্তির ব্যবস্থা না করে কেবল টাকা বাড়িয়ে দুর্নীতি রোধ করা সম্ভব নয়। ফলে ৮৯,৩৮০ কোটি টাকার এই বিশাল বরাদ্দ যদি সাধারণ মানুষের ভোগান্তি কমাতে না পারে, তবে এই খরচটিকে অর্থনীতির ভাষায় একটি অপচয় বা অনুৎপাদনশীল ব্যয় হিসেবেই গণ্য করা হবে। একই সাথে আমাদের দেশের উন্নয়ন বাজেট বনাম অনুন্নয়ন বাজেটের ভারসাম্য নিয়ে কথা বলতে হবে। একটি দেশের টেকসই উন্নয়নের জন্য এডিপি বা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বেশি বরাদ্দ থাকা প্রয়োজন, কিন্তু আমাদের দেশে দেখা যায় রাজস্ব আদায়ে ব্যর্থতার কারণে উন্নয়ন বাজেটে কাটছাঁট করা হয়, অথচ সরকারি কর্মচারীদের বেতন ভাতা বা প্রশাসনের গাড়ি ঘোড়া কেনার খরচে কখনোই হাত দেওয়া যায় না।
এটি বাজেট ব্যবস্থাপনার একটি বড় দুর্বলতা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ যখন বাংলাদেশকে ঋণ দেয়, তখন তাদের অন্যতম প্রধান শর্ত থাকে যে সরকারকে তার পরিচালন ব্যয় কমাতে হবে এবং রাজস্ব আদায় বাড়াতে হবে। আইএমএফের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার তাগিদ দিচ্ছে যাতে প্রশাসনকে আরও ছোট এবং দক্ষ করা হয়, অপ্রয়োজনীয় পদ সৃষ্টি বন্ধ করা হয় এবং ভর্তুকি ও অপচয় কমানো হয়। কিন্তু রাজনৈতিক বা কৌশলগত কারণে সরকার আমলাতন্ত্র বা সরকারি কর্মচারীদের অসন্তুষ্ট করতে চায় না, যার ফলে বৈশ্বিক মন্দা বা অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের মধ্যেও এই খাতে বরাদ্দ ক্রমাগত বাড়িয়ে যেতে হচ্ছে। এবারের বাজেটে যে ৪,৬৪১ কোটি টাকা অতিরিক্ত রাখা হয়েছে, তা যদি শিক্ষা খাতে গবেষণা বা স্বাস্থ্য খাতে হাসপাতালের সেবার মান উন্নত করতে খরচ করা হতো, তবে দেশের সাধারণ মানুষ সরাসরি উপকৃত হতো। কিন্তু তা না করে এই টাকাটি চলে যাচ্ছে প্রশাসনিক রক্ষণাবেক্ষণে। তবে এই আলোচনার মুদ্রার উল্টোপিঠও আমাদের দেখতে হবে। সরকারি কর্মচারীদের পক্ষ থেকে আবার ভিন্ন একটি যুক্তি রয়েছে। তাদের দাবি, বর্তমান বাজারে যে হারে মূল্যস্ফীতি বা ইনফ্লেশন বাড়ছে, তাতে এই বাড়তি বরাদ্দ তাদের জন্য পর্যাপ্ত নয়। বিশেষ করে নিচের দিকের গ্রেডে যারা আছেন, যেমন ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা, তাদের মূল বেতন খুবই কম। একজন অফিস সহায়ক বা অফিস সহকারী বর্তমান বাজারে যে বেতন পান, তা দিয়ে ঢাকা বা অন্য কোনো বড় শহরে পরিবার নিয়ে সম্মানজনকভাবে বেঁচে থাকা অত্যন্ত কঠিন। বাড়ি ভাড়া, সন্তানদের পড়াশোনার খরচ, যাতায়াত এবং চিকিৎসার খরচ মেটাতে গিয়ে তাদের হিমশিম খেতে হয়। সরকারি কর্মচারী সংগঠনগুলো তাই দীর্ঘদিন ধরে একটি নতুন নবম পে স্কেল ঘোষণার দাবি জানিয়ে আসছে। তারা বলছেন, ২০১৫ সালের পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও নতুন কোনো পে স্কেল দেওয়া হয়নি, যার ফলে জীবনযাত্রার মান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। সরকার নতুন পে স্কেল না দিয়ে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে যে ৫% ইনক্রিমেন্ট বা বিশেষ সুবিধা দিচ্ছে, তা এই ৪,৬৪১ কোটি টাকা বৃদ্ধির মাধ্যমে প্রতিফলিত হয়েছে। ফলে ওপর মহলের আমলারা বিলাসী জীবনযাপন করলেও নিচের স্তরের কর্মচারীদের জন্য এই বাড়তি বরাদ্দটুকু এক ধরনের জীবন বাঁচানোর লড়াইয়ের মতো। সামগ্রিকভাবে নতুন অর্থবছরের এই ৮৯,৩৮০ কোটি টাকার বরাদ্দ বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতার একটি বড় প্রতিফলন। এটি একদিকে যেমন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সামাজিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান নিশ্চিত করার একটি প্রয়াস, অন্যদিকে দেশের সীমিত রাজস্ব আয়ের উপর একটি বিশাল বোঝা। সরকারকে যদি এই বোঝা হালকা করতে হয়, তবে দ্রুততম সময়ের মধ্যে জনপ্রশাসনে ব্যাপক সংস্কার আনতে হবে। কাগজের কলমে ডিজিটালাইজেশন না করে প্রকৃত অর্থেই গভর্নেন্স চালু করতে হবে, যাতে কম জনবলেই বেশি কাজ করা সম্ভব হয় এবং ফাইলের আমলাতান্ত্রিক জটিলতা দূর হয়। একই সাথে সরকারি কর্মচারীদের কর্মদক্ষতার মূল্যায়ন বা পারফরমেন্স বেসড ইভ্যালুয়েশন সিস্টেম চালু করা দরকার, যেখানে যে কর্মকর্তা ভালো কাজ করবেন এবং দুর্নীতিমুক্ত থাকবেন, তিনিই কেবল পদোন্নতি ও আর্থিক সুবিধা পাবেন। অন্যথায় প্রতি বছর এভাবে করদাতার টাকা দিয়ে বেতন ভাতার বাজেট বাড়ানো হবে, কিন্তু সাধারণ মানুষের সেবার প্রাপ্তির খাতাটি শূন্যই থেকে যাবে। এই বিশাল বরাদ্দ দেশের অর্থনীতিতে ইতিবাচক নাকি নেতিবাচক ভূমিকা রাখবে, তা নির্ভর করছে এই টাকা পাওয়ার পর সরকারি কর্মচারীরা দেশের জনগণের প্রতি কতটা দায়িত্বশীল ও সততার সাথে তাদের কর্তব্য পালন করছেন তার উপর। করের টাকা দেওয়া সাধারণ জনগণের হক, আর সেই হকের সঠিক প্রতিদান নিশ্চিত করাই হওয়া উচিত এই নতুন বাজেটের মূল লক্ষ্য। এই ছিল এখনকার মতো আমাদের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ নিয়ে আবার হাজির হব। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।